ছাত্রদলের প্রাণপ্রিয় ছাত্র সম্পাদক আপনাদের আর আমার অত্যন্ত প্রিয় ছাত্রনেতা, যাকে আমি যার সাথে আমার পরিচয় রাস্তায়, সংগ্রামে, আন্দোলনে, মিছিলে এবং হাতের উত্তোলিত হাতের বরাবরে, নাসির এবং এখানে উপস্থিত ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আওয়াল, উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, প্রীতি জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বাংলাদেশের মানুষের কাছে একটি শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে বয়স এবং ছাত্র সংখ্যার দিক থেকে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে জন্মলাভ করে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালে জন্মলাভ করে। এই বিশ্ববিদ্যালয়কে সারা বাংলাদেশের মানুষ চেনে। এটি অন্যদের জন্য একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। আর ব্যক্তিগত আমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, তেমনি একটি আবেগ। সুতরাং আবেগ এবং শিক্ষা প্রতিষ্ঠান দুটিকে সংযুক্ত করে বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বরে আমি যখনই আসি তখনই দুটো জিনিসই আমার মধ্যে ক্রিয়া করে, আজকেও তা। এর মধ্যে আরো বিশেষ বিশেষ স্থানগুলো রয়েছে, যেমন আমার নিজের ডিপার্টমেন্ট জিওগ্রাফি। প্রথমেই এখানে ছাত্ররা আমাকে নিয়ে গিয়েছিলেন ভূগোল বিভাগে। এখন বোধহয় ভূগোল এবং পরিবেশ বলে, আমাদের সময় শুধু ভূগোল ছিল। সেই বিল্ডিং, সেই ক্লাসরুম, সেই সমস্ত ল্যাবরেটরি এখন তাই রয়েছে, চেয়ারম্যানের রুম তাই রয়েছে। 35 বছর পর এই বিশ্ববিদ্যালয়ে এর মাঝে দুই একবার এসেছি, কিন্তু মানে আজকে যেভাবে আসাটা, সেই আশাটা প্রায় আমি বলবো 35 বছর পর, অর্থাৎ ভূগোল বিভাগ ছেড়ে যাওয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং ছাত্ররা ছেড়ে যাওয়া 35 বছর হয়ে গেল। ছাত্র বন্ধুরা, এই কারণেই আমি বলেছি এটি আবেগের একটি জায়গা। আর আমি বলবো অনেক কিছু হয়েছে, রাষ্ট্র নির্বাচন হয়েছে, বিশ্ববিদ্যালয়ে একটা সহাবস্থান তৈরি হয়েছে, যেটি 16-17 বছর ফ্যাসিবাদের কারণে সেই অবস্থানটুকু ছিল না। হলগুলোতে কোনো সহাবস্থান ছিল না, ক্যাম্পাসে কোনো সহাবস্থান ছিল না। ফ্যাসিবাদ যেখানে জন্মলাভ করে এবং যেখানে বিকাশ লাভ করে, সেখানে কোথাও কোন স্থান গণতন্ত্রের ন্যূনতম জায়গা সেখানে থাকে না। থাকে না বলেও ফ্যাসিবাদের যে বিষাক্ত ছবল, সেই ছবলে যেমন নির্বাচন কমিশন, গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংবাদপত্র, মত প্রকাশের স্বাধীনতা, সব প্রতিষ্ঠান যখন আক্রান্ত হয়, তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হয়। তারপর অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয় যে 50-এর দশক, 60-এর দশকের আপনার ল্যাটিন আমেরিকার অনেক দেশে আপনার একদলীয় একনায়কতান্ত্রিক শাসন ছিল। সেসব দেশে ছাত্ররা অনেক সংগ্রাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে সাহিত্য শাসন, সেইখানে অত বড় ডিক্টেটর এক নায়কেরও ভাগ দেয়নি। কিন্তু শেখ হাসিনার এটা তো একদম মানে এক নায়ক উচিত শাসন নয়, এক নায়কের শাসন তো বটে, এর চাইতেও সর্বোচ্চ খারাপ যে শাসন সেটা হচ্ছে ফ্যাসিবাদী শাসন। সেটাই কায়েম করেছিল শেখ হাসিনা বলেই ক্যাম্পাসে কোনো সহাবস্থান ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নির্বিঘ্নে কাজ করতে পারেনি, তার সতীর্থদের সাথে অন্তরঙ্গ কথা বলতে পারেনি, কোথাও আড্ডা দিতে পারেনি, ক্লাসরুমে নির্বিঘ্নে যেতে পারেনি, লাইব্রেরিগুলোতে তার উচ্চতর প্রস্তুতির জন্য, পাঠের জন্য সেখানে যেতে পারেনি। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় যেখানে সেই পরিস্থিতি 15-16 বছর ছাত্রদলকে অতিক্রম করতে হয়েছে। তারপর আমি বলবো যে হতাশার কিছু নেই। আমি আপনাদেরকে বলি যে
1979 সালের মার্চে হবিবুর রহমান হলে একটি কক্ষে, কত নম্বর আমার মনে নেই, সেখানে ছাত্রদল প্রথম গঠন করা আহ্বান করা, গঠন করে তারপর থেকে হাতে হাতে পাওয়া তার একটা সদস্য হয়েছিলাম। সদস্য হওয়ার পর কয়েকদিনের মধ্যে ফুল ফ্লেজেড কমিটি হলো। মেহবুবুল ইসলাম জুয়েল প্রেসিডেন্ট এবং নওশাদ সেক্রেটারি, আমি হলাম প্রচার সম্পাদক। এই হচ্ছে আমার জীবনের রাজনীতি, ছাত্র রাজনীতি থেকে আমার পথ চলা শুরু হয়। কিন্তু এই কারণেই বিশ্ববিদ্যালয়কে বলা যায় না। কিন্তু সেদিন যেটি তৈরি হলো, তখন জিয়াউর রহমান ক্ষমতায় থাকলে অনেক লোকজন এসে যোগ দেয়, কিন্তু ক্ষমতা চলে গেলে আর কেউ থাকে না। সে আমরা সেই সময় দেখলাম, আমরা ছাত্রদল গঠন করলাম বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হলেন 81 সালের 30শে মে, আর 82 সালের 24শে মার্চ হোসেন মোহাম্মদ এরশাদ আবারও শেখ মুজিবের মতো গণতন্ত্র হত্যা করে সামরিক আইন জারি করে সমস্ত দল এবং গণতন্ত্রকে হত্যা করে তিনি ক্ষমতায় আসেন। সবকিছু বন্ধ। আকারে ইঙ্গিতে এরশাদের বিরুদ্ধে কথা বললে পরেও 7 বছরের জেল থেকে শুরু করে 14 বছরের জেল। এটা হলো ফরমান জারি করে, সামরিক ফরমান জারি করে হোসেন মোহাম্মদ এরশাদ এই বিধি ব্যবস্থা চালু করে। যাই হোক, ছাত্রদেরকে কর্মী রাখতে পারে না। আবার মনে আছে এই সামরিক আইনের মধ্যেও 82 সালের 16ই ডিসেম্বর আমরা পালন করছি। আমি বিভিন্ন হল খুঁজে মাত্র একজন লোককে পেয়েছিলাম, তার নাম জাহাঙ্গীর। বোধহয় সে চাঁপাইনবাবগঞ্জ কলেজে শিক্ষকতা করেছেন পরে। এই একজন লোককে আমি মাত্র 2 জন আমরা শহীদ মিনারে ফুল দিলাম বিজয় দিবস। এরপর সম্পূর্ণ ইতিহাস। আবারও নতুন করে পথ চলা শুরু হল সামরিক আইনের। সামরিক আইন আমরা প্রথম ভাঙলাম এই রাজশাহী বিশ্ববিদ্যালয়। মাত্র 12 থেকে 13 জন ছেলে আমরা আমতলার এদিক দিয়ে মিছিল করে সামরিক আইনের বিরুদ্ধে আমরা মিছিল করে মুহূর্তের মধ্যে আমরা চলে গেলাম ঝটিকা মিছিল যেভাবে। এরপরে বিশ্ববিদ্যালয়ের আমতলা, জামতলা, তারপরে প্রশাসনিক ভবনের পশ্চিম পার্শ্ব চারিদিকে পুলিশ ভরে গেল। আমরা আত্মগোপনে চলে গেলাম 2 দিন, আবার আস্তে আস্তে বেড়ে গেল। এইভাবে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে সামরিক আইন সামরিক আইন ভঙ্গ করে ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠন তারা বেরিয়েছে, পুলিশের সাথে একটা সংঘাত হয়। ওটা দেখার পরপরই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় করলাম এবং ছাত্রদের প্রথম করেছে। এই যে আমাদের সেদিনের নির্ভীক পথ চলা, নির্ভীক যাত্রা, এটাই পরবর্তীতে একটা অদম্য শক্তিতে পরিণত হয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল যেমন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় নয়, ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় 1 নম্বর সংগঠনে পরিণত হয় 1990 সালের মধ্যে। এটা ভাবাই যেত না। 80 সালের রাষ্ট্র নির্বাচনে আমরা একটি সিটও পাই, জোয়ারে শুধু ভিপি পেয়েছি। কিন্তু আমরা 90-এর মধ্যে এসে শুধু আমরা করেছি, কি বলে যে অনেক সময় সংঘাত হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলে আবার ক্যাম্পাসে ফিরে এসেছি। ক্যাম্পাস ছাড়ি তখন শক্তিশালী সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী, নাম শুনেছে? ছাত্র মৈত্রী নামে একটা সংগঠন ছিল, সেই সময় খুব শক্তিশালী সংগঠন, এবং তাদের সাথে জাসদ এবং অন্যান্য বামপন্থী সংগঠন মিলে আমাদের সাথে প্রায় সংঘাত হতো। কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন আবার আমরা একসাথে করতাম। আমরা শান্তি এবং সহাবস্থানের পথ ধরেই আস্তে 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 করে গোটা এরশাদের আগেও আমরা কাজ করেছি এবং সহযোগিতা এবং প্রত্যেকের প্রতি সহযোগিতার মধ্যে দিয়ে আমরা রাজশাহীতে ভিপি পদ পেলাম এবং কয়েকটি হল আমরা পেয়ে গেলাম। এটা হলো এই কারণেই যে আমরা ছাত্রদের সাথে যেভাবে মিশেছি এবং এরশাদ বিরোধী সংগ্রামে আমাদের যে অংশগ্রহণ, ছাত্রদল যেখানে একটা সংগ্রামী ভূমিকা পালন করেছে, রক্তাক্ত বুলেট বরণ করে
তারা ক্যাম্পাসে অবস্থান গ্রহণ করেছে। এই কারণে সাধারণ ছাত্ররা আমাদেরকে গ্রহণ করতে শুরু। এর পরবর্তী পর্যায়ে যদি ছাত্র রাজনীতি যে মানে ধারাবাহিকতা এটা যদি অব্যাহত থাকতো, তাহলে ছাত্রদল মানে পরবর্তী পর্যায়ে আরো ভালো উত্তর আরো ভালো দিকে এগিয়ে যায়। যাই হোক, এখন একটু ভিন্ন পরিস্থিতি। 16 বছর ফ্যাসিবাদী শাসনের পরে মোটামুটি ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সহাবস্থান দেখতে পাচ্ছি। এই সহাবস্থান ধরে রাখতে কমপক্ষে ইউনিভার্সিটির ভিতরে যদি একটি গণতন্ত্রের আবহাওয়া থাকে, গণতান্ত্রিক পরিবেশ থাকে, তাহলে যারা ভালো রাজনীতি করতে চায়, যারা শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চায়, শিক্ষা এবং রাজনৈতিক চর্চা এই দুটাকে অব্যাহত রাখার একটা প্রচেষ্টা তাদের মধ্যে থাকবে, সেই সংগঠনটি বিকাশ লাভ করে। ছাত্র রাজনীতি তো শুধুমাত্র জাতীয় রাজনীতি তো তারা বুঝবেই, অংশগ্রহণ করবেই, কিন্তু কথা হলো তাদের মূল দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব কনসেপ্ট আছে। সেই কনসেপ্ট হচ্ছে জ্ঞান চর্চা করা। সেই জ্ঞান চর্চার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ নিশ্চিত করা হচ্ছে ছাত্র সংগঠনগুলির দায়িত্ব, এবং যারা মানে ইলেক্টেড প্রতিনিধি হবে তাদেরও সেই দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে বিশ্ববিদ্যালয়ের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে পড়বে না। তখন দেখা যাবে যে নানা ধরনের মানে শিক্ষার বহির্ভূত কর্মকাণ্ড শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা সংজ্ঞা কি? সেটা হচ্ছে ফ্রিডম অফ লার্নিং। ফ্রিডম অফ স্পিচ তো থাকবেই, ফ্রিডম অফ লার্নিং, ফ্রিডম অফ রিসার্চ, ফ্রিডম অফ একাডেমিক টোন, যার উদ্দেশ্য হচ্ছে টু কমিউনিকেট দি ট্রুথ। সত্যের সন্ধানের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হতে হবে গবেষণার স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। এটা কেউ বিখ্যাত শিক্ষাবিদ এই সংজ্ঞাটি বলেছে। সেই সংজ্ঞা দ্বারা যদি আমরা বিশ্লেষণ করতে চাই বিশ্ববিদ্যালয়, তাহলে আমাদেরকে সেই জায়গায় এসে উপনীত হতে হবে যে জায়গাটি বিশ্ববিদ্যালয়ের যে আসল যে রূপ, যেটার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যদি প্রতিষ্ঠিত করা হয়। আমি জাতীয়তাবাদী ছাত্র দলকে অনুরোধ করব আপনারা সেই পথ ধরে এগোবেন। আমি এখানে যে কটি ছাত্রদেরকে জানি এবং চিনি, তার মধ্যে রাফি অন্যতম। কারণ বিগত আন্দোলনগুলোতে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনগুলোতে সে যেমন রাজপথে ভূমিকা রেখেছে, তেমনি তার বিভিন্ন সংগ্রাম আন্দোলনের যে ভূমিকার ঘটনাগুলো আমরা জানতাম। তো তার মতো নেতৃত্ব এখানে থাকা অবস্থায় আমি মনে করি যে এখানে সুন্দর একটি সাংগঠনিক কাঠামো রয়েছে, এটা আমি বিশ্বাস করি। আর পাশাপাশি আজকে যে উদ্দেশ্য নিয়ে আপনারা এই আলোচনা সভার আয়োজন করেছেন, এর তাৎপর্য অপরিসীম। 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, এটি খুব অল্প পরিসরে বলার মানে যায় না, এটা অনেক সময় লাগে। আর আমার পক্ষে আমি ক্ষুদ্র মানুষ বলার খুব সম্ভব না, কিন্তু আমি শুধু এইটুকু বলতে পারি যে আমরা সত্যিকারের স্বাধীনতাটা পেয়েছি এই 7ই নভেম্বর। কারণ একজন স্বাধীনতার একজন তুর্য বালক লাগে, একজন বংশী বালক লাগে, যিনি নির্ভীক, যিনি উদ্যম নির্ভয় এবং সাহসিকতার সাথে স্বাধীনতার সংগ্রাম এবং যুদ্ধকে পরিচালিত করে। 71 সালে আমরা দেখেছি যে আওয়াজটি, যে নির্ভীক আওয়াজটি, আমি জিয়া বলছি, কোন ধরনের এখানে দ্বিধা নেই, কোন ধরনের এইখানে শঙ্কা নেই, রাজনৈতিক কোন পরামর্শ নেই। একজন তার স্ত্রী, তার পুত্র কে কেমন আছে, কোথায় আছে, সেটার খবর নেই। চট্টগ্রাম কারণ বেতার কেন্দ্র থেকে বলে দিলেন আমি বেগম জিয়া বলছি, আমি স্বাধীনতার ঘোষণা। এটা কম বড় কথা। এরপরেই হচ্ছে 7ই নভেম্বর, ওই একই ব্যক্তি রেডিওতে ভেসে উঠলো আমি বেগম জিয়া বলছি 7ই নভেম্বর। মাঝখানে অনেক ঘটনা প্রবাহ হয়েছে। স্বাধীনতার পর যারা গণতন্ত্রের চর্চা করবে তারা গণতন্ত্রকে হত্যা করলো,
খবরের কাগজ পড়া নিষিদ্ধ করে দিল, রাজনৈতিক দল করা নিষিদ্ধ করে দিল, কথা বলা নিষিদ্ধ করে দিল, কণ্ঠের স্বাধীনতা বন্ধ করে দিল। মানুষ তো এই প্রত্যাশার জন্য, মানুষ এই ঘটনার জন্য তো ৭১ যুদ্ধ করেনি। শুধু তাই না, আপনি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করবে সেই সুযোগটুকু বন্ধ করে দিল। খুব বিখ্যাত কবি আল মাহমুদ একটি পত্রিকা সম্পাদনা করতেন, গণকণ্ঠ। শুধুমাত্র সত্য কথা লেখার জন্য গণকণ্ঠ বন্ধ করে দিল, কবি আল মাহমুদের মতো মানুষকে জেলে নিয়ে যাওয়া। এবং যে সমস্ত আইনজীবীরা বিরোধী দলের নেতা কর্মীর জন্য আদালতে দাঁড়াতে, তাদেরকেও গ্রেফতার করা শুরু হল। পাকিস্তান আমলেও এই পরিবেশ ছিল না। শুধুমাত্র ৭১-এর এই ৯ মাস ছাড়া, এই ৯ মাস ছাড়া ওই সময় এইরকম বর্বর আক্রমণ গণতন্ত্রের বিরুদ্ধে, সেটা পাকিস্তান আমলেও ছিল না, যেটা ৭২ থেকে ৭৫ ঘটল। এরপরে তাদের নিজেদের ইন্টারনাল কন্ট্রাডিকশন, অভ্যন্তরীণ সংঘাত শুরু। কে ক্ষমতা নেবে? ১৫ই আগস্ট ঘটল, মর্মান্তিক ১৫ই আগস্ট। এরপরে পাল্টা কু। তারপর মানুষ তার বেশি দিন এইসব জিনিসগুলো সহ্য করতে পারে না। এরপরে আসলো ৭ই নভেম্বর। ৭ই নভেম্বর আমাদেরকে কি কি দিয়েছে? ৭ই নভেম্বরের তো একটা প্রেক্ষাপট আছে। জিয়াউর রহমান মানুষ তার জন্য কেন নেমে আসলো? তখন আমি মেজর জিয়া বলছি, ওই কথাটা শুনলো তো জনগণ সিপাহীদের সাথে কি অংশগ্রহণ করে একটা বড় সমুদ্র তৈরি, মানে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর যারা একসাথে মিশে গেল, এটাই তো বিপ্লব বলে। প্রবল বিক্রমে সেখানে মিশে গেল মানুষ। পার্থক্য দেখুন, একজন মানুষ একটা আলো অন্ধকারে রেডিও স্টেশনে গিয়ে তিনি ঘোষণা দিলেন, আমি মেজর জিয়া বলছি, সবাইকে শান্ত থাকতে এবং দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে। এটা যেন বিদ্যুৎ তরঙ্গের মধ্যে ছড়িয়ে গেল। আর আরেক খালেদ মোশাররফ, তিনি কু করেছিলেন ৩রা নভেম্বর। গোটা জাতি শঙ্কিত, গোটা জাতির মধ্যে আতঙ্ক ঘট করছে, কি হবে? তখন সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে তার বাসায় গৃহবন্দী করে রাখা হয়েছে। পদত্যাগের জন্য বলা হচ্ছে বারবার বাইরে থেকে। কিন্তু ৩ দিন রেডিও টেলিভিশন খালেদ মোশাররফের হাতের মুঠোয় থাকার পরে সে কিন্তু ঘোষণা দিতে পারেনি। কারণ যদি কেউ ষড়যন্ত্র করে কিছু করতে যায়, সে দুর্বল থাকে। সে দুর্বল থাকার কারণে সে রেডিও টেলিভিশনের কোনো ঘোষণা দিতে পারে। কিন্তু সে বুঝতে পারছে এটা একটা প্রতিক্রিয়া হতে পারে, সেনাবাহিনীর মধ্যে বড় বিক্ষোভ হতে পারে। জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, 3 দিনের মধ্যে এর প্রতিক্রিয়া হবে। জিয়াউর রহমান সিপাহী বীরের মতো বেরিয়ে আসলেন, তাকে সৈনিক জনতা ফুলের মালা দিল এবং সাথে সাথে রেডিওতে তিনি ঘোষণা দিলেন, টেলিভিশনে ঘোষণা দিলেন পরিস্থিতি শান্ত রাখার জন্য এবং স্বস্তি আনার জন্য। এবং এটাই এক ধরনের মানুষের মধ্যে নিরাপত্তা বোধ, এটাই নেতৃত্ব, এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। আর এই ৭ই নভেম্বর আমাদেরকে, এই ৭ই নভেম্বরের অবদান অনেক কিছু, যে অবদানের মূল নায়ক হচ্ছেন জিয়াউর রহমান। সেটা কি? আত্মপরিচয়ের সংকট তৈরি করেছিল শেখ মুজিবুর রহমান ৭২-এর পর থেকে। আমার পরিচয় কি? এই পরিচয় নিয়ে একটা বিতর্ক চললো, একটা দ্বিধা চললো। আমি কে? আমার পায়ের নিচের মাটি কি, কোথায়? এটাও নিরসন করতে পারেনি শেখ মুজিবুর রহমান। সবাই বললো যে বাঙালি হয়ে যাও। এমনকি আপনার ইয়েদেরকে, আমাদের যে রাঙামাটি এবং উপজাতি যে চাকমা, বারবা, এদেরকেও তাদের নেতা এসে দেখা করলেন, তাকেও বললেন যে তোরাও বাঙালি হয়ে যা। বায়োলজিক্যাল যে গ্যাপ, পার্থক্য, নৃতাত্ত্বিক পার্থক্য এক হবে কি? এটা তো হতে পারে না। তাদের নৃতাত্ত্বিক পার্থক্য আলাদা, আমাদের, তাদের নৃতাত্ত্বিক গড়ন আলাদা, আমাদের নৃতাত্ত্বিক গড়ন আলাদা। চাকমা মারমারা বাঙালি তো চাকমা, ওরা মারমা। আমরা
মূল মেইন স্ট্রিম গোষ্ঠী হচ্ছে বাঙালি। কিন্তু বাঙালি বলতে তো একটা আঞ্চলিক পরিস্থিতি আমরা বিবেচনা করি। বাঙালি আরো অন্য দেশে আছে এবং সেই দেশের তারা ভূমিপুত্র, ত্রিপুরায় আছে, পশ্চিম বাংলায় আছে, আসামেও কিছু আছে, অন্য জায়গায়ও আছে। তাহলে বাঙালি তাহলে আমাকে তো আরেকটা প্রশ্ন আসছে, ভাই আপনি কোন দেশের বাঙালি? এই প্রশ্ন হবে কেন? আমি আমার জাতীয়তা বলার সাথে সাথে সবকিছু প্রতিনিধিত্ব করবে, এইটা নিরসন করলেন জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদ। আমাকে যদি ক্যানাডার মন্ট্রিলে অথবা দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে যদি জিজ্ঞেস করে আপনার ন্যাশনালিটি কি, বলি বাংলাদেশী, এই বলার সাথে সাথে আমার ভূগোল চলে আসবে, আমার পানি চলে আসবে, আমার গাছ চলে আসবে, আমার পাহাড় চলে আসবে, আমার বঙ্গোপসাগর আসবে, সবকিছু মিলিয়ে গোটা জাতির ভৌগোলিক আকাশ সবকিছু প্রতিনিধিত্ব করবে একটা শব্দের মধ্যে দিয়ে। এই জাতীয়তাবাদের সংকট, এই আত্মপরিচয়ের সংকট নিরসন করলেন জিয়াউর রহমান। এটি একটি বড় অবদান জিয়াউর রহমান। সেখানে ক্ষমতায় এসে প্রতিদিন জিয়া পরিবার প্রতিদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করতেন, আজে বাজে কথা বলতেন, কুৎসা করতেন। তারপরেও কিন্তু তিনি যে অমোঘ সত্য জিনিসগুলো তৈরি করে দিয়ে গেছেন, অবদান সৃষ্টি করেছেন, সেখান থেকে কিন্তু সরাতে পারেনি। পাসপোর্ট থেকে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ সরাতে পারেনি। জাতীয়তা কি লেখা আছে বাংলাদেশি পাসপোর্টের মধ্যে দেখবেন, হাসিনা ওইটা পারে বহু তার এক্সপার্ট দিয়ে তৈরি করেছে যে একটা দেশের জাতীয়তা কি হবে, জাতীয়তা তো আর সে বদলাতে পারে বাংলাদেশি। মানে জিয়াউর রহমানের যে একটা মহা অবদান, যেটা একটা জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যেটা জড়িত, সেটাকেও অস্বীকার করতে চায়। অস্বীকার করা যায় না, সত্যকে ঢেকে রাখা যায় না, কিন্তু তারা চেষ্টা করেছে, কিন্তু তারপরেও পারেনি, সেটা টিকে রেখেছে। এটা একটা সবচাইতে বড় অবদান। আরেকটা হলো যে গণতন্ত্রকে হত্যা করলেন, সেই ইনক্লুসিভ ডেমোক্রেসি, অর্থাৎ সবাইকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল মত যার যা ইচ্ছা আছে সবাই রাজনীতি করতে পারবে, সবাই মত প্রকাশ করতে পারবে, সবাই কথা বলতে পারবে, সবাই মুক্তভাবে সংগঠন করতে পারবে, এইটা তিনি সংযুক্ত করলেন। এই 7ই নভেম্বরের অবদান হচ্ছে এই বহুদলীয়। সুতরাং আপনি এই 7ই নভেম্বরকে অস্বীকার করবেন কি করে? আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা নানা কথা লেখে, নানা বিষয় লেখে। আপনারা তো বাকশাল করেছে সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে। এখন ভারত থেকে অডিও বার্তা পাঠান শেখ হাসিনা, এতক্ষণ 1400 শিশু কিশোর তরুণ হত্যা করে এখন আবার অডিও বার্তা পাঠান নাশকতা করার। কয়েকটা বাসে আগুন দিয়েছে, আপনারা শুনেছেন, একজন ড্রাইভার মারা গেছে দুপুরে থেকে, ঘাট থেকে। ওদের কাছে টাকার অভাব নেই, প্রচুর টাকা। বাংলাদেশ ব্যাংকের সেই 800 কোটি টাকা, তারপরে বিভিন্ন ডেভেলপমেন্টের পদ্মা সেতুর টাকা আছে, আপনার ফ্লাইওভারের টাকা আছে, মেট্রো রেলের টাকা আছে। টাকার তো অভাব নেই, সব টাকা দিয়ে তো আরো করাতে পারেনি। কিছু কিছু সমাজের বিভিন্ন জায়গায় সেটি অবস্থান করছে, আওয়ামী লীগের হাতে আছে, সেইটা তারা খরচ করছে নাশকতা তৈরি করে, একটা ভিন্ন রকমের পরিস্থিতি তৈরি করে কোন চোরা রাস্তা দিয়ে আবার আওয়ামী লীগ আসতে পারে কিনা সেই চিন্তায় তারা বিভোর হয়ে নানা ধরনের চক্রান্ত। যাই হোক, সেই বিষয়ে আমি কথা বলতে চাই না। যেটা মূল আমাদের প্রতিপাদ্য সেটি হচ্ছে 7ই নভেম্বর। তারপর জিয়াউর রহমান তিনি আসলেন রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলো। এই পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন এবং প্রতিদিনের প্রত্যেকটি ঘটনা, কি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কি কৃষির ক্ষেত্রে, কি স্বাস্থ্যের ক্ষেত্রে, কি শিক্ষার ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে তার যে একটা উজ্জ্বল অবদান, এই অবদানকে কেউ অস্বীকার করতে পারেননি। আওয়ামী লীগও বহু চেষ্টা করেও তাকে করেছে, কিন্তু সেটা করতে পারে। আপনার বয়স্ক এবং গণশিক্ষা যারা অক্ষর জ্ঞান শিখেনি, এটা তিনি বিপ্লব তৈরি করেছেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে তাদেরকে বাধ্যতামূলক ভাবে বললেন তোমরা যখন ছুটিতে গ্রামে যাবে
তখন যারা নিরক্ষর, তোমাদের বাবা মা গ্রামবাসী আছে, তাদেরকে তোমরা এই অক্ষর জ্ঞান শেখাবে। এবং তখন তো মাত্র 20% অক্ষর জ্ঞান ছিল। এই জিয়াউর রহমানের 2-3 বছরে যে ড্রাইভ, তাগিদ, সেই তাগিদের মধ্যে দিয়ে 40% লোক, 40% মানুষ এদেশের জনসংখ্যা আপনার অক্ষর জ্ঞান সম্পন্ন, একটা বিরাট অবদান। তারপর কৃষির ক্ষেত্রে যে দেশ ছিল তলাবিহীন ঝুড়ি, সেই দেশ ছিল চাল রপ্তানিকারক। কারণ কৃষিতে তিনি আধুনিকরণ করলেন, তিনি অর্থনীতির এমন সংস্কার করলেন। শেখ মুজিবের ছিল নিয়ন্ত্রিত অর্থনীতি। জিয়াউর রহমান ওই সময় বুঝতে পেরেছেন যে নিয়ন্ত্রিত অর্থনীতি দিয়ে আপনার দেশকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া যাবে না। তাই তিনি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, প্রতিযোগিতামূলক অর্থনীতির দিকে তিনি নিয়ে গেলেন। কম্পিটিশনের মধ্যে আস্তে 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 অর্থনীতির এমন একটা জায়গায় তিনি উপনীত করলেন যে বাংলাদেশ চাল রপ্তানি করেছে গিনিতে। তো এটা কি কত বড় অবদান হতে পারে দেশে? অথচ ভাতের ফ্যানের জন্য হাহাকার করেছে 74 সালে 75 সালে। এটাই তো জিয়াউর রহমান, এটাই 7ই নভেম্বরের তাৎপর্য। কি করে একটি নিরন্ন জাতিকে, একটি মানে ক্ষুধায় ভোগা জাতিকে তিনি কমপক্ষে 3 বেলার মধ্যে 1 বেলা 2 বেলা খাওয়ার নিশ্চয়তা তৈরি করে দিলেন। যে স্বনির্ভর আন্দোলনের মধ্যে দিয়ে স্বনির্ভরতা মানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়া যে নীতি, সেই নীতিকে ক্ষেত্রে দ্রুত গতিতে তিনি দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, মানে ভালো কিছু করার জন্য বেশি সময় লাগে না। আমরা ইতিহাসে পড়েছি সুলতান শের শাহ মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন দিল্লিতে। এর মধ্যে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড করেছেন, এর মধ্যে সরাইখানা করেছেন, এর মধ্যে পোস্টাল সিস্টেম করেছেন, এর মধ্যে বিভিন্ন এই উপমহাদেশের বিভিন্ন জায়গাকে কানেক্ট করেছেন একটার সাথে আরেকটা। তো ভালো কাজ করার জন্য বেশি সময় লাগে না। জিয়াউর রহমানও রাষ্ট্র ক্ষমতায় 3.5 থেকে 4 বছর এই অল্প সময়ের মধ্যে যা করেছেন এখন পর্যন্ত তো ওইটারই এক্সটেনশন। তাই সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নয়ন, সেই উন্নয়নের অবদানের জন্যই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ দাবিদার রাষ্ট্র নয়। কারণ আমি যখন অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করবো তখন আমরা কারো কাছে আমাদের মাথা নত করব। রাজনৈতিক ক্ষেত্রে কি গ্রাম সরকার যে এখন তৃণমূল থেকে গণতান্ত্রিক ভাবে আপনার স্থানীয় সরকার গড়ে উঠবে, এই গ্রাম সরকার তার একটি বিরাট অবদান। আনসার ভিডিপি যুক্ত করে গ্রামে গঞ্জে চোর ডাকাত বদমাইশ নির্মূল করলেন। এবং জিয়াউর রহমানের সময় একটি কথা চালু ছিল যে মানুষ ঘরের দরজা খোলা রেখে ঘুরাতে পারে। বন্ধুরা, এই ছিল তার একটা মানে বড় ধরনের একটা অবদান এবং পদক্ষেপ। 7ই নভেম্বর না হলে তো আমরা জিয়াউর রহমানকেও পেতাম না, আর এই অবদান করলাম। আর খাল খননের কথা বলেছেন, 1600 কিলোমিটার খাল তিনি খনন করেছিলেন। ওই যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা করার জন্য কি কি করা হবে তার মধ্যে খাল খনন একটা। আবার শুকনো মৌসুমে খালে পানি থাকবে এবং সেখানে মাছ চাষ করা যাবে। নিউট্রিশন এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণতার জন্য এই পানি অপরিহার্য। কারণ পার্শ্ববর্তী দেশ আমাদের একটি বড় নদী, সেই নদীর উপরে আপনার বাঁধ দিচ্ছে এবং একের পর একটা বাঁধ দিতে শুরু করছে। আমরা এটিকে মোকাবেলা করার জন্য ইন্টারনালি আমরা বর্ষার পানিকে ধরে রাখা এবং বন্যার সময় পানিটাকে যদি আমরা খালে নিয়ে আসতে পারি তাহলে শুকনো মৌসুমে আমাদের পানির জন্য হাহাকার করতে হবে। কতখানি আইডিয়া নিয়ে জিয়াউর রহমান কাজ করেছে। এই কারণে জিয়াউর রহমান জাতীয়তাবাদী নেতা, দেশপ্রেমিক নেতা, আবার নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অগ্রহ থেকেছে। কোন ছাড় দেননি বলেই এই মহান রাষ্ট্রনায়ক, দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে জীবন দিতে হয়েছে। বন্ধুরা আমার, আমরা সেই 7ই নভেম্বরের চেতনা নিয়ে আমরা কাজ করেছি 15 থেকে 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা কাজ করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। শেখ হাসিনা গণতন্ত্রকে করতে চেয়েছেন তার হাতের মুঠোয়, তার আচরের মধ্যে বন্দী করে রাখতে চেয়েছেন এবং করেছিলেন ওখানে। কিন্তু বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী নেতৃত্ব, নিজের জীবনকে বিপন্ন করে
কারাগারের মধ্যে জীবনযাপন করতে হয়েছে। অসুস্থ বেগম জিয়া একটা ভালো চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয়, কিন্তু তিনি অব্যাহত গতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করেছেন। কারণ বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল, বহুদলীয় গণতন্ত্রের চ্যাম্পিয়ন রাজনৈতিক দল। গণতন্ত্র আর বিএনপি এটা হচ্ছে অবিভাজ্য একটি বিষয়। কারণ বহুদলীয় গণতন্ত্র আর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অবিভাজ্য একটি সম্পর্ক, এটাকে কখনোই খণ্ডিত করা যায় না। তাই গণতন্ত্রের প্রশ্নে এর সাথে সাথেও যেমন আপোষ করেনি, আর একটি ভয়ঙ্কর রক্তচোষা শেখ হাসিনার সাথেও আপোষ করেনি। বন্ধুরা আমার, সেই প্রেরণা নিয়েই আমরা কাজ করেছি এবং সেই 7ই নভেম্বরের চেতনায় আবার উজ্জীবিত হয়েছে দেশের ভারত। চেতনা উজ্জীবিত হয়ে 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে এবং সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর পলাতক যারা নেতা থাকেন তারা কিন্তু কখনোই স্বাভাবিক চিন্তা করতে পারে না, কখনো সুস্থ চিন্তা করতে পারে না। তারা সবসময়ের জন্য ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকে, নানা ধরনের দেশের অভ্যন্তরে সংঘাত করতে থাকে। তাই আমরা বারবার ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, আমাদের দল থেকে বলা হচ্ছে আপনারা দোষর যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। কিন্তু আমরা কিছুটা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে তারা এটা করতে পারে। এখন 13 তারিখে নাকি তারা বাংলাদেশে কিছু একটা ঘটাবে আন্ডারগ্রাউন্ড থেকে, এবং ভারত থেকে নাকি এরকম নির্দেশ আছে। তো এই যে কেন সাহস পাচ্ছে, সরকার আরো বেশি বলিষ্ঠ, সরকার আরো বেশি তেজোদ্দীপ্ত, সরকার আরো বেশি কর্মতৎপর, এই নাশকতা সুযোগ পেত না। আজকে দোসররা নানাভাবেই তারা ঘাড়ে সর বসে আছে এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকার। অথচ এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা 16 বছর সংগ্রাম করেছে, আপসী সংগ্রাম করেছে, রক্ত ঝরিয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, তবুও মাথা নত করেনি সেই রাজনৈতিক দল বিএনপি এবং তার কত লোক, এমপি থেকে শুরু করে জনপ্রতিনিধি, ছাত্র নেতা, কত মানুষ গুম হয়ে গেছে, জাকির সুমনের মতো, ইলিয়াস আলীর মতো। কিন্তু সরকার খুব ভালো একটা মনোযোগ দেয়। আমরা কি দেখছি উল্টো, যে আপনার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা হন, বিসিএস ক্যাডারে পাশ করে উত্তীর্ণ হন, সেখানে তো কোনো ধরনের হাসিনা করতে পারে, কিন্তু কোনো আমলে যে বিসিএস পরীক্ষায় যে অনিয়ম করা হয় তা তো না। হয়তো ছাত্র জীবনে কেউ ছাত্রদল করেছেন এমন পুলিশ অফিসার, সামান্য একটু অপরাধ। আমি এই জন্যই বলছি যে রাস্তা ফাঁকা করার জন্য গাজীপুরের কমিশনার নাজমুল সে রাস্তা ফাঁকা করে দ্রুত অফিসে যাবে, এই জন্য তাকে সেখান থেকে প্রত্যাহার করা হলো এবং পরবর্তী 2-1 দিনের মধ্যে দেখলাম তাকে সাসপেন্ড করা হয়েছে। তা আমি বলবো এটা কিসের জন্য? তাকে তো হ্যাঁ ডিসিপ্লিন, এটা ঠিক নয় যে কেন একজন পুলিশ কমিশনার এরকম করবে, কিন্তু এটার জন্য কি এত বড় শাস্তি হতে পারে? কারণ সে এগ্রিকালচার ইউনিভার্সিটি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল, এগ্রিকালচার ছাত্র দলের প্রেসিডেন্ট, তাকে ক্লোজ করে নিয়ে করে দেওয়া হলো, সাসপেন্ড করে দেওয়া হলো প্রায় 4-5 মাস পর। তো তা মনে হচ্ছে অন্য কোনো উদ্দেশ্য আছে ভাই। একটা জিয়াউর রহমানের বাজারে আমরা সবাই গেছি দোয়া ফাতিহা পাঠ করতে, পুষ্পার্ঘ করতে, ফিরে আসার সময় গাড়ি ঢুকছে, আমি চিনিও না, এক পুলিশ অফিসার পাঁচ সালাম করেছে। আমি মনে করি যে পোশাক করে এটা করা ঠিক হয় না, এটা ঠিক আছে, কিন্তু এটা কি খুব বড় একটা অপরাধ? আপনি তাকে তিরস্কার করতে পারতেন, ডিপার্টমেন্টাল তাকে কি বলে যে শোকজ করতে পারতেন, তাকে সতর্ক করতে পারতেন, তিরস্কার করতে পারতেন, নাজমুলকেও তাই করতে পারতেন যে ফার্দার করে যদি হয় তাহলে বড় ধরনের নিব, যেটা আমরা সচরাচর করি। কিন্তু আমি বলবো এদের মানে আমি সাবজেক্ট সাহেবকে আমি চিনি না, সে আমাকে চিনতে পারে বা ভক্ত হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। ওই কমিশনার সাহেবকে চিনি। এই যে সিরিজ অফ ঘটনা, এটা তো আমার মনে হচ্ছে যে আপনার প্রশাসনের, ডক্টর ইউনূস সাহেবের প্রশাসনের ভিতর থেকে দোষরদেরকে প্রশ্রয় দিয়ে যারা মানে
বিএনপির সাথে তাদের পরিবার বা তার ছাত্র জীবনে কোনো একটা যোগসূত্র আছে, এই কারণে তাকে সাইজ করে দেয়। কই আমরা তো একটা মিটিং এর মধ্যে দেখলাম, এরই মধ্যেই একটা মিটিংয়ে, রাজনৈতিক দলের মিটিংয়ে একজন এডিসি তিনি বক্তব্য রাখছেন, তার বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিতে দেখলাম না। শেখ মুজিবের কোড করে, মুজিব কোড করে আওয়ামী লীগের আমলে বহু এসপি 15ই আগস্টের সভায় সভাপতিত্ব করছেন বা বক্তব্য রাখছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কর। আপনাদের দেখলাম মতো ব্যবস্থা নিতে, কিন্তু আমরা এই সরকার দেখছি যে কোথাও যদি বিএনপির কোনো গন্ধ পায়, ছাত্র দলের কোনো গন্ধ পায়, দ্রুত সেই দিকে গিয়ে তাকে আঘাত করে। সুতরাং আপনি এইভাবে এত বড় একটা ফ্যাসিস্ট যে আরেকটি বড় দেশে আশ্রয় পাচ্ছে, তার বিরুদ্ধে লড়বেন কি? আর জুলাই সনদের কথা যেটা বলেন, সবাই তো আমরা এই ব্যাপারে তো একমত হয়েছে। থাকতে পারে নোট অফ ডিসেন্ট, থাকতে পারে সমস্ত কিছু থাকতে পারে, নোট অফ ডিসেন্ট করে সমস্ত কিছু এটা মিনিমাইজ করে, তো আমরা আইনের কথা বলছেন, আইনি বৈধতা, কোন কোন রাজনৈতিক দল বলছেন আইনি বৈধতা না দিলে আমরা এটা ইয়ে হবে না। কেউ কেউ বলছেন যে জুলাই সনদ পাসটা হলে 2029 সালে নির্বাচন হবে। তো এগুলো তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর, এটা তো ফ্যাসিবাদী আওয়াজ, কেন আপনারা সেই কথা বলছেন? হ্যাঁ, এটা তো খুবই রহস্য তৈরি করছে। একটা জিনিস সবাই মিলে এটা করেছে, সবাই যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিল সবাই মিলে এটি একটি জায়গায় এটা আসুন, যাতে একই দিনে নির্বাচন এবং গণভোট করে আমরা ওটারও আইনীকরণ করা হলো, এবং জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে, তারা যে যে কমিটমেন্ট গুলো আছে তারা সেই কমিটমেন্ট করবে। কিন্তু আগেই এটাকে নিয়ে এত বেশি হইচই করে যে কাজগুলো হচ্ছে, তাতে কিন্তু ফ্যাসিস্টদেরই পুনরুত্থান ঘটতে পারে। এ ব্যাপারে সবাই যদি সজাগ না হয়, বিশেষ করে গণতান্ত্রিক শক্তি, তাহলে এই জাতির কপাল যে খুব ভালো হবে বলে আমার মনে হয়। আমি আজকে 7ই নভেম্বরের আলোচনায় জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্ববিদ্যালয়ের শাখার সকল নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদেরকে আমি আবারও আমাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, বড় হাজার দিচ্ছি, বক্তব্য বড় হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।